ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ইউনিট 6 ইন্ডিয়ান ফরেন পলিসি বা ভারতের পররাষ্ট্রনীতি। তো বিদেশ নীতি বা ফরেন পলিসি কি? আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ এবং জাতীয় লক্ষ্য পূরণের একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের যে সম্পর্ক স্থাপনের নীতি, একটা রাষ্ট্রের সাথে অন্য একটা রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের নীতিটাই অ্যাকচুয়ালি ফরেন পলিসি বা বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি। ভারতে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির প্রধান রূপকার ছিলেন জওহরলাল নেহরু। এবার এই ইন্ডিয়ান ফরেন পলিসি এর যদি বৈশিষ্ট্য বলা হয়, বৈশিষ্ট্যের ক্ষেত্রে টোটাল 7টা বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য পাবো। ফার্স্ট, জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতা মিন্স কোনো নির্দিষ্ট রাষ্ট্রের সাথে যোগ না দিয়ে নিরপেক্ষ থাকা। যেমন রাশিয়া বা ইউএসএসআর এবং ইউএসএর মধ্যে যখন দ্বন্দ্ব ঠান্ডা লড়াই দেখেছি, ইউএসএসআর এবং ইউএসএ এদের দুজনের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল, কিন্তু সেই সময় ভারত কিন্তু কোনো রাষ্ট্রের সাথেই যোগ দেয়নি, নিরপেক্ষ ছিল। এটাই অ্যাকচুয়ালি জোট নিরপেক্ষতা। নেক্সট যেটা পঞ্চশীল নীতি অনুসরণ। পঞ্চশীল নীতি যেটা, এটা ভারত এবং চীনের সাথে হয়েছিল। ভারত এবং চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে। নেক্সট বৈশিষ্ট্য, সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের বিরোধিতা করা। 4 নম্বর যেটা, নয়া উপনিবেশবাদের বিরোধিতা করা, নতুনভাবে মানে কোনো রাষ্ট্র যাতে কোনো রাষ্ট্রকে উপনিবেশ না বানাতে পারে, এটার বিরোধিতা, মানে উপনিবেশ যাতে না বানায় অ্যাকচুয়ালি। আর 5 নম্বর, বর্ণ বৈষম্যের বিরোধিতা এবং জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন। আর 6 নম্বর যেটা, 6 নম্বর হচ্ছে জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন। 7 নম্বর, নিরস্ত্রীকরণ। এখানে যেটা পাবো, লুক ইস্ট পলিসি অ্যান্ড অ্যাক্ট ইস্ট পলিসি। লুক ইস্ট পলিসি যেটা, লুক ইস্ট পলিসি যেটা, সেটা চালু করেছিল নরসিমা রাও। ভারতের অর্থনীতির উদারীকরণের উদ্দেশ্যে 1991 সালে কিন্তু এটা চালু করেছিল লুক ইস্ট পলিসি। আর অ্যাক্ট ইস্ট পলিসি কিন্তু নরেন্দ্র মোদী চালু করেছিল 2014 সালে। এই নরসিমা রাও যেটা চালু করে গিয়েছিল সেটারই নতুন রূপ অ্যাক্ট ইস্ট পলিসি, যেটা নরেন্দ্র মোদী কিন্তু নামটি রেখেছে। আর লুক ইস্ট পলিসি যেটা মূলত বাণিজ্যিক ও অর্থনৈতিক উদ্দেশ্যে গঠিত। আর অ্যাক্ট ইস্ট পলিসি এটা কৌশলগত নিরাপত্তা এবং পরিকাঠামোগত নিরাপত্তা, এটাকেই চেঞ্জ করে এই নামটা রাখা হয়েছে। আরেকটা পলিসি হল লুক ওয়েস্ট পলিসি। এটা ইস্ট পলিসি নরসিমা রাও 1991 সালে চালু করেছিল। আরেকটা আছে লুক ওয়েস্ট পলিসি, যেটা মনমোহন সিং চালু করেছিলেন। এনে এশিয়ান 10টি দেশের সাথে সম্পর্ক, দক্ষিণ পশ্চিম এশিয়ার সাথে সম্পর্ক, এই বিষয়ে লুক ওয়েস্ট পলিসিতে রয়েছে। এটা ইম্পর্টেন্ট। গুজরাল নীতি। গুজরাল নীতি কত সালে হয়েছিল? 1996 সালে গুজরাল নীতি। কিছু চুক্তি এবং ঘোষণা। তাসকন্ড ঘোষণা। তাসকন্ড ঘোষণা হয়েছিল 1966 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে। সেই সময় কিন্তু এটা তাসকন্ড, যেটা ইউএসএসআর এর নেতৃত্বে হয়েছিল ওখানে। আর এই সময় ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, এর সাথে কিন্তু পাকিস্তানের আইয়ুব খান, এনার সাথে কিন্তু হয়েছিল এই তাসকন্ড ঘোষণা। দেন হয়েছে সিমলা চুক্তি। হিমাচল প্রদেশে অবস্থিত সিমলা, 1972 খ্রিস্টাব্দে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। বাংলাদেশের এটা হয়েছিল ইন্দিরা গান্ধীর সাথে জুলফিকার ভুট্টোর। তারপরে হয়েছে বাংলাদেশের মুক্তি আন্দোলন, যেটা 1971 সালে হয়েছিল। ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন ভেলুপিল্লাই প্রভাকর। ইম্পর্টেন্ট সাল 1976-এ এলটিটি, এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা শক্তিজোট। এবং আইপিকেএফ, এটা ভারত থেকে শ্রীলঙ্কাতে গিয়েছিল সৈন্যবাহিনী 1987 খ্রিস্টাব্দ। 1991-তে রাজীব গান্ধীর মৃত্যু হয় এবং 2009 খ্রিস্টাব্দে যুদ্ধের সমাপ্তি। ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কে যদি বলতে চাই, ভারত এবং শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা যুক্ত রয়েছে? পক প্রণালী। ভারত এবং শ্রীলঙ্কার মাঝে যে প্রণালীটা রয়েছে এটাকে বলা হয় পক প্রণালী। আর শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, দক্ষিণে নয়, দক্ষিণ পূর্ব দিকে, একটু সাইড করে। তো ভারত এবং শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল কিন্তু সিলোন। তারপরে রাজধানী ছিল, শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। শ্রীলঙ্কা স্বাধীন হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। আর শ্রীলঙ্কার অধিবাসীদের বা সম্প্রদায়, শ্রীলঙ্কার অধিবাসী যে সম্প্রদায় যেটা রয়েছে তাকে বলা হয় সিংহলি। শ্রীলঙ্কার পুরনো নাম যদি বলা হয় তাহলে কিন্তু সিংহল ছিল। তারপর পর্তুগিজরা যখন এসেছিল তখন তারা কিন্তু শ্রীলঙ্কার নাম রেখেছিল সিলোন, তারপর দেন আবারও সিংহল। দ্যাটস ওয়াই পূর্ব নাম যদি বলা হয় তাহলে সিলোন, পুরনো নাম যদি বলা হয় সিংহল। এলটিটি, এলটিটি গঠন হয়েছিল
1976 খ্রিস্টাব্দে। এলটিটির ফুল ফর্ম লিবারেশন টাইগ্রেস অফ তামিল অ্যালাম। এই প্রতিষ্ঠানের সময় তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিল ভেলু পিল্লাই প্রভাকর। ভারতীয় যে তামিল তারা কিন্তু উত্তর পূর্ব অংশে থাকতো। এবার এই যে ভারতীয় তামিলেরা এরা কিন্তু তামিল রাষ্ট্রের সাথে যুক্ত হতে চাইছিল, পুরো শ্রীলঙ্কার সাথে মানে একটা সম্পর্ক স্থাপন। শ্রীলঙ্কা যদি বিবাদের কারণ বলা হয় তাহলে ফার্স্ট আসবে তামিল সমস্যা। শ্রীলঙ্কায় দুই ধরনের তামিল জনগণ ছিল, একটা হচ্ছে সিংহলি তামিল আর একটা ভারতীয় তামিল। প্রাচীনকালে যে সমস্ত তামিলেরা বিভিন্ন তাদের পূর্বপুরুষেরা অ্যাকচুয়ালি ভারত থেকে শ্রীলঙ্কায় গমন করেছে তাদেরকে বলা হচ্ছে সিংহলি তামিল। আর 19বিংশ শতাব্দীতে যারা মানে চা বাগানের শিল্পের সমস্যা সমাধানের জন্য দক্ষিণ ভারত থেকে বিশেষ করে মাদ্রাজ থেকে বহু শ্রমিক সিংহলে গিয়েছিল তাদেরকে বলা হয় ভারতীয় তামিল। প্রাচীনকালে যারা শ্রীলঙ্কাতে গিয়েছে তারা হচ্ছে মানে ওখানকার সিংহলি তামিল। আর যারা চা চাষের উদ্দেশ্যে যারা যাচ্ছে শ্রীলঙ্কাতে তারা হচ্ছে ভারতীয় তামিল। এবার 1948 খ্রিস্টাব্দে তামিল মানে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করার পরে ভারতীয় তামিলদের অধিকাংশই শ্রীলঙ্কার নাগরিকত্ব কিন্তু পায়নি। ভারতীয় যে তামিলেরা ছিল শ্রীলঙ্কায় কিন্তু তারা নাগরিক হিসেবে যে থাকবে সেই সুযোগটা কিন্তু পায়নি। এবার রাষ্ট্রহীন এই যে তামিল জনগণ তারা স্থায়ীভাবে সিংহলি তামিল এবং জনগণের বিষয়ে পরিপ্রেক্ষিতে ভারত শ্রীলঙ্কার মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়, সমস্যার একটা প্রেক্ষাপট গড়ে উঠছে। এটা অ্যাকচুয়ালি তামিল সমস্যা। এরপর ভাষা আইন পাস করছে 1956 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সরকার দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট পাস করে সিংহলি ভাষাকে কিন্তু শ্রীলঙ্কার সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করছে। এবং এই যে স্বীকৃতি প্রদান করার ফলে কিন্তু শ্রীলঙ্কায় একটা দাঙ্গা হাঙ্গামার সূত্রপাত হয়। এই সমস্যা সমাধানের জন্য শ্রীলঙ্কার যে সরকার ভারতীয় তামিল জনগণের সাথে 1957 খ্রিস্টাব্দে একটা চুক্তি স্বাক্ষরিত করছে, তামিল ভাষাকে ভারতীয় সংখ্যালঘুদের ভাষা হিসেবে স্বীকৃতি দানের সিদ্ধান্ত গ্রহণ করছে। এরপর 1958 খ্রিস্টাব্দে গৃহীত আইন অনুযায়ী শিক্ষা এবং সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন উত্তর পূর্ব প্রদেশের যে তামিলরা ছিল তাদের জন্য কিন্তু পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু কোনো সিদ্ধান্তই সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না। শ্রীলঙ্কায় জাতিগত দাঙ্গা কিন্তু তখন শুরু হয়ে যায় এবং শ্রীলঙ্কার সরকার যিনি ছিলেন ভারত সরকারকে এই সমস্যার জন্য দায়ী করেন। এবার আসে কচ্ছদ্বীপ বিবাদ। কচ্ছদ্বীপ হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী একটা দ্বীপপুঞ্জ। এবার এই দ্বীপপুঞ্জটা নিয়ে আগে প্রচুর পরিমাণে সমস্যার সৃষ্টি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। তো ভারত কচ্ছদ্বীপ দ্বীপটি যেটা 35 কিমির একটা মানে ডিস্ট্যান্সে অবস্থিত, বর্তমানে দ্বীপটা কিন্তু ভারত ফেরত নিতে চাইছে। মানে এই যে সমস্যার সৃষ্টি হয়েছিল সমস্যার ফলে কিন্তু ভারত দ্বীপটিকে শ্রীলঙ্কার হাতে তুলে দেয়, কিন্তু বর্তমানে ভারত ওই দ্বীপটিকে আবার ফেরত নিতে চাইছে। আর কচ্ছদ্বীপের সমস্যা যেটা ওটা 1974 এবং 1976 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই সমস্যার সমাধান করা হয়। মানে ভারত কচ্ছদ্বীপ দ্বীপটা শ্রীলঙ্কাকে দিয়ে দিয়েছিল এই চুক্তি অনুযায়ী, কিন্তু বর্তমানে আবারও ফেরত নিতে চাইছে। এবার এই যে ভারতীয় তামিলেরা এরা কিন্তু তামিল রাষ্ট্রের সাথে যুক্ত হতে চাইছিল, পুরো শ্রীলঙ্কার সাথে মানে একটা সম্পর্ক স্থাপন করতে চাইছিল, কিন্তু শ্রীলঙ্কার যে সরকার সে কিন্তু এটা কখনো চায়নি। দ্যাটস ওয়াই এলটিটি এরা কিন্তু ভারতীয় তামিলেরা এলটিটি গঠন করলো। এবার এলটিটি যখন গঠন করছে তখন কিন্তু 1987 সালে ভারত এবং শ্রীলঙ্কার চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। যেহেতু এরা ভারত থেকে যাওয়া তামিল, দ্যাটস ওয়াই শ্রীলঙ্কা ভারতকে ইনফর্ম করছে। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে 1987 খ্রিস্টাব্দে একটা চুক্তি সম্পাদন হচ্ছে। ভারত সরকার শ্রীলঙ্কাকে বলে ঠিক আছে আমরা তাহলে এলটিটিকে শান্ত করছি, কিন্তু তোমরা তামিলদের নিয়ে একটা রাজ্য গঠন করে দাও, ওদেরকে ওদের মতো শাসন করতে দাও। অর্থাৎ এই যে শ্রীলঙ্কার সরকার যারা ভারত থেকে যে তামিলেরা শ্রীলঙ্কাতে গিয়েছিল তাদেরকে কিন্তু দেখতে পারতো না। এবার তাদের মধ্যে ওই তামিলদের মধ্যে তারা কি চাইতো যে আমরাও শ্রীলঙ্কার মধ্যে থাকবো, আমাদেরও একটা নির্দিষ্ট সরকার থাকবে। তো এই হিসেবে কিন্তু ওরা এলটিটি জোট গঠন করে। এবার ওটাকে নিয়ে যখন প্রবলেম সৃষ্টি হয় তখন ভারত শ্রীলঙ্কার মধ্যে চুক্তি হচ্ছে 1987 খ্রিস্টাব্দে। এবার ভারত শ্রীলঙ্কাকে বলছে ঠিক আছে তাহলে আমরা এলটিটিকে শান্ত করছি, কিন্তু তোমরা এই যে এলটিটি যে তামিলদেরকে নিয়ে একটা রাজ্য গঠন করে দাও এবং সেই রাজ্যে ওদের মতো ওরা শাসন চালাক। শ্রীলঙ্কার 13তম সংবিধান সংশোধন অনুযায়ী আইপিকেএফ ভারতীয় সৈন্যবাহিনীকে কিন্তু শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে, কিন্তু এলটিটি আইপিকেএফকে মানে না, কেননা যখন চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল এলটিটির কোনো সদস্যকে ইনফর্ম করা হয়নি, সেই জন্য কিন্তু এটা ওরা মানছে না। ফলে এই যে শান্তিরক্ষা বাহিনীর সাথে এলটিটির সদস্যদের কিন্তু আবারও যুদ্ধ বাঁধে। শেষে আইপিকেএফ তারা কিন্তু আবারও ভারতেই ফিরে আসে।
অনেক সৈন্যকে কিন্তু গলায় টায়ার জ্বালিয়ে মেরে ফেলা হয় শ্রীলঙ্কাতে। ফলে কি এই IPKF এর সৈন্যরা আবারও ভারতেই ফিরে আসে, ভারতের সৈন্য ভারতে ফিরে আসে। এবার 1995 সালে রাজীব গান্ধী যখন তামিলনাড়ুতে যায়, তখন LTT থেকে এক মেয়ে ভরা সভায় রাজীব গান্ধীর সামনে আসে, যার শরীরে কিন্তু পুরো শরীরে বোমা বাঁধা থাকে এবং বোমা বিস্ফোরণ ঘটে কিন্তু রাজীব গান্ধী এবং আবারও কিছু ওখানে উপস্থিত কিছু মানুষ এবং ওই মেয়েটি তো মারা যাবে যেহেতু তার পুরো শরীরে বোমা বাঁধা ছিল। ওখানে কিন্তু রাজীব গান্ধী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1995 সালে। ফলে রাজীব গান্ধীর মৃত্যুর ফলে এই যে LTTকে যে ভারত শান্ত করতে চাইছিল, ভারতও কিন্তু LTTর বিরুদ্ধে চলে যায় এবং শ্রীলঙ্কাকে বলে দেয় এটা তোমাদের সমস্যা, যে শ্রীলঙ্কার সমস্যা, আমরা এতে আর হস্তক্ষেপ করব না। এবং শেষ পর্যন্ত 1909 সালে এই গৃহযুদ্ধ শেষ হয়েছিল এবং শ্রীলঙ্কার সামরিক শক্তি LTTE একে একেবারে উৎখাত করে দিয়েছিল শ্রীলঙ্কার সরকার। 2017 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কায় গিয়েছিলেন আন্তর্জাতিক ভেসাক দিবস উদ্দেশ্যে এবং 2000 সালে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে FTA বা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, মুক্ত বাণিজ্য চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল এবং এটা কার্যকর স্বাক্ষরিত হয়েছিল 1998 সালে, কার্যকর হয়েছিল 2000 সালে। এবার শ্রীলঙ্কার ভারতের মধ্যে মেন সমস্যা যেটা, শ্রীলঙ্কায় কিন্তু এখন চীন তার প্রভাব বিস্তার করছে এবং মৎস্যজীবীদের নিয়ে কিন্তু একটা সমস্যা রয়ে গেছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে। আর চীনের প্রভাব শ্রীলঙ্কায় বৃদ্ধি পাচ্ছে। ভারতকে চীন চারিদিক থেকে, ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে মিলিত হয়ে ভারতকে কিন্তু এখন ঘেরাও করে নিয়েছে, যেটা স্ট্রিং অফ পার্লস বলা হচ্ছে। আর এর বিরুদ্ধে ভারত যেটা করছে সেটা নেকলেস অফ ডায়মন্ড। স্ট্রিং অফ পার্লসের বিরুদ্ধে ভারত যে পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে নেকলেস অফ ডায়মন্ড নামে পরিচিত। ওকে, তো আজকে পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।